শহরের এই ঘিঞ্জি ফ্ল্যাটবাড়িতে মানুষের চেয়ে দেয়ালগুলো বোধহয় বেশি কথা বলে। আমার নাম অয়ন, বয়স 23। সদ্য ইঞ্জিনিয়ারিং পাশ করে একটা বেসরকারি সংস্থায় জয়েন করেছি। মা বাবা থাকেন মফস্বলে, আমি এখানে একাই থাকি। পাশের ফ্ল্যাটে থাকেন মালিনী আন্টি। বয়স 40-এর কোঠায়, কিন্তু তাকে দেখলে মনে হয় সময় যেন কোনো এক মায়াবলে থমকে দাঁড়িয়ে আছে। তার স্বামী বড় ব্যবসায়ী, মাসের 25 দিনই শহরের বাইরে থাকেন। মালিনী আন্টির সাথে আমার প্রথম পরিচয়টা ছিল বেশ সাধারণ। একদিন কলিং বেল বাজিয়ে দরজায় দাঁড়িয়ে বললেন, বাবা, আমার ফোনের নেটওয়ার্কটা কাজ করছে না, একটু দেখে দেবে? আমি যখন ওর ঘরে ঢুকলাম, এক অদ্ভুত সুগন্ধে ঘরময় ভরেছিল, চন্দন আর রজনীগন্ধার মিশ্রণ। উনি যখন আমার পাশে দাঁড়িয়ে ফোনের স্ক্রিনটা দেখছিলেন, ওর শাড়ির আঁচলটা আলতো করে আমার কাঁধ ছুঁয়ে যাচ্ছিল। ওর চেহারায় এক গভীর বিষাদ থাকলেও ঠোঁটে ছিল ম্লান হাসি। ফোনটা ঠিক করে দেওয়ার পর উনি জোর করে আমাকে চা আর নিজের হাতে বানানো কেক খাওয়ালেন। সেই শুরু। ধীরে ধীরে আমাদের দেখা হওয়াটা নিয়মিত হয়ে দাঁড়ালো। অফিস থেকে ফেরার সময় দেখতাম উনি বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে থাকেন। আমাকে দেখলেই মিষ্টি করে হেসে বলতেন, অয়ন, ফিরলে? আজ কিন্তু ইলিশ মাছ রান্না করেছি, খেয়ে যেও। প্রথম দিকে আমি একটু ইতস্তত করতাম, কিন্তু ওর আন্তরিকতার কাছে হার মানতে হতো। মালিনী আন্টির সাথে কথা বলতে বলতে আমি বুঝতে পারলাম, উনি এক বিশাল শূন্যতার মধ্যে বাস করেন। ওর স্বামী টাকা পাঠান, দামি শাড়ি গয়না পাঠান, কিন্তু সময় দেন না। এই নিঃশব্দ ঘরে উনি সারাদিন শুধু নিজের ছায়ার সাথে কথা বলেন। একদিন রাতে প্রবল বৃষ্টি হচ্ছিল। হঠাৎ কারেন্ট চলে গেল। আমি মোমবাতি খুঁজছি, এমন সময় দরজায় টোকা। খুলে দেখি আন্টি দাঁড়িয়ে আছেন, হাতে একটা টর্চ। ভয় পাচ্ছ না তো? একা আছো ঘরে? তাই ভাবলাম একবার দেখে আসি, উনি বললেন। উনাকে ভেতরে আসতে বললাম। আমরা বারান্দায় গিয়ে বসলাম। বৃষ্টির ছাট আসছিল আমাদের গায়ে। অন্ধকারে ওর মুখটা স্পষ্ট দেখা যাচ্ছিল না, কিন্তু ওর গলার স্বর কাঁপছিল। উনি বললেন, জানো অয়ন, মানুষ যখন খুব একা হয়, তখন সে আয়নার সাথেও কথা বলতে শুরু করে। তুমি আসার পর আমার মনে হয় এই বাড়িতে অন্তত কেউ একজন আছে যে আমার কথা মন দিয়ে শোনে। সেই বৃষ্টির রাত থেকেই সম্পর্কের সমীকরণটা বদলাতে শুরু করল। আমি লক্ষ্য করলাম, আন্টি এখন আমার জন্য বেশি সাজগোজ করেন। ওর চোখের কাজলে বা কপালে টিপ পড়ায় এক ধরনের অস্থিরতা কাজ করে। মাঝে মাঝে উনি কথার ছলে আমার হাত ছুঁয়ে ফেলেন, তারপর নিজেই অপ্রস্তুত হয়ে সরিয়ে নেন। আমার মনের ভেতরেও এক অদ্ভুত টান তৈরি হচ্ছিল। আমি জানতাম এটা ভুল, উনি আমার চেয়ে বয়সে অনেক বড়, সম্পর্কে প্রতিবেশী আন্টি। কিন্তু ওর সেই মায়াভরা চাহনি আর একাকিত্বের হাহাকার আমাকে চুম্বকের মতো টানত। আমি বুঝতে পারছিলাম না এটা মমতা না অন্য কিছু। একদিন ওর স্বামী বাড়িতে ছিলেন। আন্টি আমাকে ডিনারে ডাকলেন, কিন্তু সেদিন ওর স্বামীর সামনে আন্টির আচরণ ছিল একদম অচেনা। উনি যেন আমাকে চেনেনই না, খুব দায়সারা ভাবে কথা বলছিলেন। আমি দেখলাম আন্টির স্বামী ওর সাথে খুব রুক্ষ ব্যবহার করছেন, তুচ্ছ কারণে ওর ওপর চিৎকার করছেন। আন্টি মাথা নিচু করে সব সহ্য করছিলেন। সেই রাতে আমার ঘুম এল না। কেন জানি না, আমার খুব কষ্ট হচ্ছিল। মনে হচ্ছিল, কেন আমি ওনাকে ওই নরক থেকে বের করে আনতে পারছি না। তার কয়েকদিন পর আন্টি আমার ফ্ল্যাটে এলেন। ওর চোখে জল। উনি কিছু না বলে আমাকে জড়িয়ে ধরলেন। ওর কান্নার শব্দে আমার বুক ফেটে যাচ্ছিল। উনি ফিসফিস করে বললেন, অয়ন, তুমি কি এখান থেকে চলে যাবে? সবাই আমাকে ছেড়ে চলে যায়, তুমিও কি যাবে? আমি ওর মাথায় হাত রাখলাম। একটা তীব্র ইচ্ছা হচ্ছিল ওনাকে বলতে যে আমি চিরকাল ওর পাশে থাকব, কিন্তু বাস্তব সমাজ আর নীতিবোধের দেয়াল আমার জিভ আটকে দিল। আমি শুধু বললাম, আন্টি, নিজেকে শক্ত করুন, আপনি একা নন। পরের দিন সকালে ঘুম থেকে উঠে শুনলাম আন্টি ওর স্বামীর সাথে অন্য শহরে চলে যাচ্ছেন। ওর স্বামী ব্যবসা গুটিয়ে ফেলছেন এখানে। আন্টি আমার সাথে দেখা করতে আসেননি, শুধু দরজার নিচ দিয়ে একটা ছোট চিরকুট দিয়ে গেছেন। তাতে লেখা ছিল, কিছু সম্পর্ক ছায়ার মতো হয় অয়ন, কাছে থাকলেও ছোঁয়া যায় না, ভালো থেকো। আমি বারান্দায় গিয়ে দাঁড়ালাম। পাশের ফ্ল্যাটের বারান্দাটা এখন শূন্য। সেই চন্দনের গন্ধটা আর নেই, শুধু এক ফালি রোদ সেই দেয়ালে খেলা করছে, যা এক সময় আমাদের গল্পের সাক্ষী ছিল।
সম্পর্ক সবসময় নাম দিয়ে বিচার করা যায় না। কিছু সম্পর্ক শুধু অনুভূতির স্তরেই থেকে যায়, না পায় কোনো পূর্ণতা, না হয় কোনো অপরাধ। পাশের বাড়ির আন্টি আমার জীবনে এক ধূসর রঙের স্মৃতি হয়ে রয়ে গেলেন। শহরের এই ঘিঞ্জি ফ্ল্যাটবাড়িতে মানুষের চেয়ে দেয়ালগুলো বোধহয় বেশি কথা বলে। আমার নাম অয়ন, বয়স 23। সদ্য ইঞ্জিনিয়ারিং পাশ করে একটা বেসরকারি সংস্থায় জয়েন করেছি। মা বাবা থাকেন মফস্বলে, আমি এখানে একাই থাকি। পাশের ফ্ল্যাটে থাকেন মালিনী আন্টি, বয়স 40-এর কোঠায়, কিন্তু তাকে দেখলে মনে হয় সময় যেন কোনো এক মায়াবলে থমকে দাঁড়িয়ে আছে। তার স্বামী বড় ব্যবসায়ী, মাসের 25 দিনই শহরের বাইরে থাকেন। মালিনী আন্টির সাথে আমার প্রথম পরিচয়টা ছিল বেশ সাধারণ। একদিন কলিং বেল বাজিয়ে দরজায় দাঁড়িয়ে বললেন, বাবা, আমার ফোনের নেটওয়ার্কটা কাজ করছে না, একটু দেখে দেবে? আমি যখন ওর ঘরে ঢুকলাম, এক অদ্ভুত সুগন্ধে ঘরময় ভরে ছিল, চন্দন আর রজনীগন্ধার মিশ্রণ। উনি যখন আমার পাশে দাঁড়িয়ে ফোনের স্ক্রিনটা দেখছিলেন, ওর শাড়ির আঁচলটা আলতো করে আমার কাঁধ ছুঁয়ে যাচ্ছিল। ওর চেহারায় এক গভীর বিষাদ থাকলেও ঠোঁটে ছিল ম্লান হাসি। ফোনটা ঠিক করে দেওয়ার পর উনি জোর করে আমাকে চা আর নিজের হাতে বানানো কেক খাওয়ালেন। সেই শুরু। ধীরে ধীরে আমাদের দেখা হওয়াটা নিয়মিত হয়ে দাঁড়ালো। অফিস থেকে ফেরার সময় দেখতাম উনি বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে থাকেন। আমাকে দেখলেই মিষ্টি করে হেসে বলতেন, অয়ন, ফিরলে? আজ কিন্তু ইলিশ মাছ রান্না করেছি, খেয়ে যেও। প্রথম দিকে আমি একটু ইতস্তত করতাম, কিন্তু ওর আন্তরিকতার কাছে হার মানতে হতো। মালিনী আন্টির সাথে কথা বলতে বলতে আমি বুঝতে পারলাম, উনি এক বিশাল শূন্যতার মধ্যে বাস করেন। ওর স্বামী টাকা পাঠান, দামি শাড়ি গয়না পাঠান, কিন্তু সময় দেন না। এই নিঃশব্দ ঘরে উনি সারাদিন শুধু নিজের ছায়ার সাথে কথা বলেন। একদিন রাতে প্রবল বৃষ্টি হচ্ছিল, হঠাৎ কারেন্ট চলে গেল। আমি মোমবাতি খুঁজছি, এমন সময় দরজায় টোকা। খুলে দেখি আন্টি দাঁড়িয়ে আছেন, হাতে একটা টর্চ। ভয় পাচ্ছ না তো? একা আছো ঘরে? তাই ভাবলাম একবার দেখে আসি, উনি বললেন। উনাকে ভেতরে আসতে বললাম। আমরা বারান্দায় গিয়ে বসলাম। বৃষ্টির ছাট আসছিল আমাদের গায়ে। অন্ধকারে ওর মুখটা স্পষ্ট দেখা যাচ্ছিল না, কিন্তু ওর গলার স্বর কাঁপছিল। উনি বললেন, জানো অয়ন, মানুষ যখন খুব একা হয়, তখন সে আয়নার সাথেও কথা বলতে শুরু করে। তুমি আসার পর আমার মনে হয় এই বাড়িতে অন্তত কেউ একজন আছে যে আমার কথা মন দিয়ে শোনে। সেই বৃষ্টির রাত থেকেই সম্পর্কের সমীকরণটা বদলাতে শুরু করল। আমি লক্ষ্য করলাম, আন্টি এখন আমার জন্য বেশি সাজগোজ করেন। ওর চোখের কাজলে বা কপালে টিপ পোড়ায় এক ধরনের অস্থিরতা কাজ করে। মাঝে মাঝে উনি কথার ছলে আমার হাত ছুঁয়ে ফেলেন, তারপর নিজেই অপ্রস্তুত হয়ে সরিয়ে নেন। আমার মনের ভেতরেও এক অদ্ভুত টান তৈরি হচ্ছিল। আমি জানতাম এটা ভুল, উনি আমার চেয়ে বয়সে অনেক বড়, সম্পর্কে প্রতিবেশী আন্টি। কিন্তু ওর সেই মায়াভরা চাহনি আর একাকিত্বের হাহাকার আমাকে চুম্বকের মতো টানত। আমি বুঝতে পারছিলাম না এটা মমতা না অন্য কিছু। একদিন ওর স্বামী বাড়িতে ছিলেন। আন্টি আমাকে ডিনারে ডাকলেন, কিন্তু সেদিন ওর স্বামীর সামনে আন্টির আচরণ ছিল একদম অচেনা। উনি যেন আমাকে চেনেনি না, খুব দায়সারা ভাবে কথা বলছিলেন। আমি দেখলাম আন্টির স্বামী ওর সাথে খুব রুক্ষ ব্যবহার করছেন, তুচ্ছ কারণে ওর ওপর চিৎকার করছেন। আন্টি মাথা নিচু করে সব সহ্য করছিলেন। সেই রাতে আমার ঘুম এল না। কেন জানি না, আমার খুব কষ্ট হচ্ছিল। মনে হচ্ছিল, কেন আমি ওনাকে ওই নরক থেকে বের করে আনতে পারছি না। তার কয়েকদিন পর আন্টি আমার ফ্ল্যাটে এলেন। ওর চোখে জল। উনি কিছু না বলে আমাকে জড়িয়ে ধরলেন। ওর কান্নার শব্দে আমার বুক ফেটে যাচ্ছিল। উনি ফিসফিস করে বললেন, অয়ন, তুমি কি এখান থেকে চলে যাবে? সবাই আমাকে ছেড়ে চলে যায়, তুমিও কি যাবে? আমি ওর মাথায় হাত রাখলাম। একটা তীব্র ইচ্ছা হচ্ছিল ওনাকে বলতে যে আমি চিরকাল ওর পাশে থাকব, কিন্তু বাস্তব সমাজ আর নীতিবোধের দেয়াল আমার জিভ আটকে দিল। আমি শুধু বললাম, আন্টি, নিজেকে শক্ত করুন, আপনি একা নন। পরের দিন সকালে ঘুম থেকে উঠে শুনলাম আন্টি ওর স্বামীর সাথে অন্য শহরে চলে যাচ্ছেন। ওর স্বামী ব্যবসা গুটিয়ে ফেলছেন এখানে। আন্টি আমার সাথে দেখা করতে আসেননি, শুধু দরজার নিচ দিয়ে একটা ছোট চিরকুট দিয়ে গেছেন। তাতে লেখা ছিল,
কিছু সম্পর্ক ছায়ার মতো হয় অয়ন, কাছে থাকলেও ছোঁয়া যায় না। ভালো থেকো। আমি বারান্দায় গিয়ে দাঁড়ালাম। পাশের ফ্ল্যাটের বারান্দাটা এখন শূন্য। সেই চন্দনের গন্ধটা আর নেই। শুধু এক ফালি রোদ সেই দেয়ালে খেলা করছে, যা একসময় আমাদের গল্পের সাক্ষী ছিল। সম্পর্ক সবসময় নাম দিয়ে বিচার করা যায় না। কিছু সম্পর্ক শুধু অনুভূতির স্তরেই থেকে যায়, না পায় কোনো পূর্ণতা, না হয় কোনো অপরাধ। পাশের বাড়ির আন্টি আমার জীবনে এক ধূসর রঙের স্মৃতি হয়ে রয়ে গেলেন।